আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো এই গোল বেগুনগুলো ভেজে ঝাল ঝাল রসুন মরিচের রেসিপি। আমরা কিন্তু এই বেগুনটা শীতকালীন সবজির সময় বেশি দেখতে পাই, কারণ সব সময় পাওয়া যায় না। এই শীতের মৌসুমে এই গোল বেগুনটা অনেকে লাফা বেগুনও বলেন, যে যাই নামে বলুন না কেন, কিন্তু এটা ভেজে খেতে বা কোনো রেসিপি বানাতে কিন্তু ভালো একটা উপকরণ। কারণ এই বেগুনটা তরকারি দিয়ে রান্না করতে গেলে একদমই গলে যায়, ভেজে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে গোল করে কেটে নিয়েছি, এই যে। তারপর মাঝখান দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি, যেন এভাবে কেচে নিলে ভিতরে মশলা লবণ এগুলো ঢুকতে পারে। আর বেগুনটা কিন্তু আমরা ভেজে খাই, ভেজে খাওয়ার ভেতরে কিন্তু অনেক পদের অনেকভাবে খাওয়া যায়। আমি আজকে সেই রকম ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দেখলে আপনি আর কি বাড়িতে যখন বানিয়ে খাবেন দেখবেন আপনার প্লেটের ভাত সব ফুরিয়ে যাবে। কারণ রেসিপিটা এত মজার। বা বেগুনের রসুন মরিচ বলি আমরা, কে কি বলেন জানি না, আমরা বেগুনের রসুন মরিচ বলি। কারণ বেগুন একটু ঝাল ঝাল হয়, অনেক সময় দেখা গেছে ঝাল কম খেলে বা মনে চায় তখন একটু ঝাল ঝাল কিছু একটা খাবার খাই। তখন এই বেগুনটা যখন আপনার বাড়িতে থাকবে তখন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কত মজার এই খাবারটা। তারপর আমি হলুদ মশলা মাখিয়ে কিছুক্ষণের সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি ময় মশলাগুলো দেখুন মাখিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর এইদিকে আমি কিছু উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি, গোটা রসুন, শুকনো মরিচ, এগুলো সব কিছু আমি নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে বেগুনের রেসিপিটা বানাবো। আর এই যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা অনেকেই বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আর পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু ঝালটা অনেক কমে যাবে। তারপর এইদিকে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু পানি ছেড়ে দিয়েছে। তার মানে হলো কি, যে বেগুনটার ভিতরে মশলা লবণ সবই ঢুকে গেছে। আর বেগুন ভাজতে গেলে যদি মশলাটা ভালোভাবে, বেগুনই কি মাছে কি যে কোনো দেখবেন কিছু ভাজতে গেলে যদি মশলাটা ভেতরে না যায় তাহলে কিন্তু খেতে একদমই অন্যরকম লাগে। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো বেগুন এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এই বেগুনগুলো ভাজতে গেলে দেখবেন অনেক তেল লাগে। আমি আজকে একটা টিপস বলে দেব, এরকমভাবে ভাজবেন, বেশি কিন্তু তেল লাগবে না। বেগুনটা দেওয়ার পরে আপনারা দেখতেই পেলেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে সামান্য একটু ঢেকে দিলে দেখবেন বেগুনটা ছেড়ে একটু হালকা যে পানি ছেড়ে আসবে, ওটাতে কিন্তু বেশি তেল লাগে না। কারণ এমনি যদি ভাজতে যান তাহলে কি হয়, কড়াই থেকে তেলটা টেনে খেয়ে ফেলে বেগুন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে দুই ক্ষেত্রে ভালো হয়, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর তেলের পরিমাণটা বেগুনের সাথেই ভাজা হয়ে যাবে। তারপর আমি এপিঠ ওপিঠ করে বারবার উল্টিয়ে দেব ভাজার জন্য। আর একদম হাই হিটে ভাজা যাবে না, কারণ নিচের এক পিঠ লাল হয়ে বেশি পুড়ে যাবে, আরেক পিঠ কম থাকবে। এই জন্য অল্প লো আঁচে এটা আপনাকে ভেজে নিতে হবে। একটু সময় হলেও দেখা গেছে কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুন আর একটা শ্রেণীর সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে দেখছি যে বেগুনগুলো ভাজা হয়েছে কিনা। এগুলো ভাজার সময় ভিতরে অংশ অনেক সময় কাঁচা থাকে, ওগুলা খেতে শক্ত শক্ত লাগে। আর আপনি যদি পারফেক্টভাবে ভেজে এটা রান্না করেন তাহলে দেখবেন একদম মমের মতো গলে যাচ্ছে। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনই কিন্তু ভাজা হয়ে গেল। আর অতিরিক্ত ভাজবো না, কারণ তাহলে কালারটা একদম কালো কালো চলে আসবে। তারপর আমি এইদিকে ব্লান্ডার করে নিলাম, যে রসুন মরিচ আর পেঁয়াজগুলো ছিল ওগুলো আমি ব্লান্ডার করে নিয়েছি অফ ক্যামেরায়। দেখুন ব্লান্ডার করা শেষ। আর এখানে আমি যে বেগুনগুলো ভেজে উঠিয়ে রেখেছি, ধোয়া উঠতেছে, একদম গরম বেগুন। দেখুন সবগুলো বেগুনই ভাজা শেষ। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। তারপরে আমি দিয়ে দিব যে মশলাগুলো আমি ব্লেন্ডার করেছি সেগুলো। আর এখানে বাড়তি কোনো মশলা আমি অ্যাড করব না, শুধু এই রসুন মরিচ পেঁয়াজ দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। আপনার ঘরের নাগালে যে উপকরণ আছে সেগুলো দিয়ে আমি আজকে একদম সহজভাবে রসুন মরিচের আর কি বেগুনের রসুন মরিচটা দেখাবো। আপনিও যে কোনো সময় মন চাইলেই বানিয়ে নিতে পারেন।
তারপরে সামান্য একটু দিয়ে দিব আদা, কারণ এখানে রসুন পেস্টে দেওয়া হয়েছে, আদাটা দেওয়া হয়নি। সামান্য আর কি, বেশি দেওয়া যাবে না, অল্প সামান্য একটু আদার পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর একটু লবণ দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। তারপর দেখুন প্রায় কিন্তু বলক চলে এসেছে। আর এটা কিন্তু ঝোল থাকবে না, আমি একদম শুকনো শুকনো করে নেব। বলক আসার পরে দিয়ে দিব যে ভাজা বেগুনগুলো আছে সেগুলো দিয়ে অতিরিক্ত নাড়া যাবে না। আর নাড়ার ফলে কিন্তু দেখা গেছে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অল্প অল্প করে এগুলো হালকা হালকা করে একটু সাইড দিয়ে সরিয়ে দিতে হবে, যেন সবগুলো বেগুনের মাঝে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব অল্প আঁচে। উল্টে পাল্টে একটু দিচ্ছি, সবটার ঝোলই যেন সবটার গায়ে লাগে। দেখতেই পাচ্ছেন আমার একটা বেগুনও কিন্তু এখানে ভেঙে যায়নি। এভাবে অল্প অল্পভাবে হালকা হালকা করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই বেগুনগুলো কিন্তু অনেক সফট থাকে, যার ফলে ভেঙে যায়, একটু উল্টাতে গেলেও দেখবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। অল্প অল্প করে এগুলো হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপর দেখুন ঝোলটা কিন্তু অনেক টেনে নিয়েছে, তেমন কোনো ঝোল নেই। এখন আমার পারফেক্টভাবে এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠেছে, একদমই গরম। আর এরকম গরম গরম যদি ঝাল ঝাল বেগুন ভাজা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলো বেগুন, এভাবে নামিয়ে নেব। আর এটাতে ঝোল রাখা যাবে না, কারণ ঝোল রাখলে দেখা গেছে একদমই ভালো লাগবে না খেতে। এটাকে যত শুকনো শুকনো করবেন, যত ভাজা ভাজা হবে, ততই দেখবেন এটার একটা ফ্লেভার বের হবে। দেখুন ধোয়া উঠতেছে, কালারটাও মাশাল্লাহ। আর আমার আজকের বেগুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই বেগুনের রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।